ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যঞ্জক, কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার। ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার। সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে। কি সেই যোগাযোগ? ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। দর্শক, একটু বলে রাখি, তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসছি সে বিষয়ে, অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা। মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো, দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন, ভারতের নিহত হলেন, তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না, সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না। তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। অর্থাৎ বাংলাদেশে যে 3 বাহিনী রয়েছে আমাদের, সেই 3 বাহিনীর কথা বলা হচ্ছে। তিনি বলছেন, আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুবই স্বাভাবিক কথা, ভারত তো কড়া নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে, ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে। কি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে? হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাঁত যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে, অনেকের যে আশঙ্কা, সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে। হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না, তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচন 4-5 মাসের জন্য হতে যাচ্ছে নাকি 4-5 বছরের জন্য হতে যাচ্ছে, এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কি ইঙ্গিত দিতে চেয়েছেন? তাহলে কি ভারত 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না, এ কথা ভারত গত 17 মাস ধরে বলে আসছে নানানভাবে। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সখ্যতা, মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের সখ্যতা, তা তো অনেকের কাছেই উদ্বেগের।
সেই জায়গা থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনো সন্দিহান। যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহ তাদের যে জোট সেই শক্তির উত্থান ঘটে, অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে পরবর্তী 4-5 মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে, এই প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। পাকিস্তান থেকে আবার JF-17 যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাহদের পক্ষ থেকে। আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয়, অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনোটির ক্ষেত্রে ভারত অতিরঞ্জিত অভিযোগ করেছে, এটাও সত্য। যাই হোক, সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন, সেই অভিযোগের বা ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে। এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয়। অতএব ভারত নিঃসন্দেহে কড়া নজর রাখছে আমাদের উপরে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি, যুদ্ধ বাঁধাতে চাইছি, সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। এবং সেনাপ্রধানের সঙ্গে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ, সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের, তিনি মন্তব্য করেছিলেন যে 2024-এর 5 আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, এই মন্তব্য তিনি করেছিলেন। সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দোলাচলের মধ্যে রয়েছে। 2024-এর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা ঘটনাটা বুঝে যাবেন। যুদ্ধাপরাধী জামাতে ইসলাম তারা নিষিদ্ধ ছিল, তাদের প্রতীকও ছিল না, এটা হাইকোর্টের রায়, কোনো অর্ডিন্যান্সে না। এরপরও 5 আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল, তাদের আমিরের সাথে 3 তারিখ রাতে কথা বলেছিল। 4 তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে, কিন্তু 3 তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে। এবং উনি প্রথম বক্তৃতায় উনি 2 বার আমিরে জামাতের কথা বলেছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। এখন তাদেরকে এনেছে মূলধারা রাজনীতিতে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে 5 আগস্টের পরে খালেদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল। উনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও, জামিনও ছিলেন, কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় ছিলেন। এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন, লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন, লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে। কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না, না কোনো জনসমাবেশে এসেছেন, না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন, কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি। ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল, মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন, কোনো কথা বললেন না, আমরা করতেছি। আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে, ইউনূস সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাই দিয়ে গেছেন। এরপরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত, এনসিপি এবং বিএনপি কিন্তু কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ টাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় না। ওনারা মানে কোনো মতে একটা নির্বাচন করবেন। নির্বাচন
করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাতি ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া, এনসিপি জামাতকে। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া, এটা আবার কি? এটা হচ্ছে দেখেন, ওনাদের এই জিনিসটা, এই থিমটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে। পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই, ওরা পেছনে আছে, কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা, অন্য দল আসছে, এই দল গেছে গা, তো ওই দল আসছে, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী কোথাও নেই, মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি। সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে, যত পয়সা যত যাই কিছু বাজেটের 70% পাকিস্তান সেনাবাহিনী খায়। তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে, সেটা 5ই আগস্টের পর থেকে। তা নাহলে আপনি একটা জিনিস দেখেন, আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, আমাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত। পাকিস্তান আসছে যাচ্ছে, ওনারা আসছে যাচ্ছে, সবকিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এবং এই মুহূর্তে যেটা চলছে আবার, সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে, পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে, এটারও নাকি চেষ্টা চলছে, যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এই দৈন্য দশায় নেওয়া হচ্ছে, যাতে পাবলিক না বলে যে এইটা কি হলো। কারণ এই যখন সব অবস্থা, এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না। বিএনপি যদি বুঝতে পারতো, আপনি দেখেন গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা 40 জন, তার মধ্যে 30 থেকে 32 জনই আছে বিএনপির। গত 2 সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন, এই 2-3 সপ্তাহে আপনার 4 জন মারা গেছে বিএনপির। এক ছেলে তো চিটংয়ে বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গা আর একটা ছেলে, গতকাল রাতের আর একটা ছেলে, সবই সেনাবাহিনীর হাতে অবৈধভাবে তুলে নিয়ে হত্যা। এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী, বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী, এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, কারণ ভয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে 100 কতজন, এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে 3000 আওয়ামী লীগ নেতাকর্মী। তো আওয়ামী লীগ তো ক্ষমতায় নেয়, আওয়ামী লীগের রাখেই নেয়, আওয়ামী লীগের ফুল কোণঠাসা করে দিছে। কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার 32 জন, এবং গত 2 সপ্তাহে 3 জন, এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেন। তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না। ওই যে সবাই বলতেছি, যারা ওই সময় তারেককে মেরেছিল, তারা হয়তো এখন কেউ কেউ মেজর, কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে, তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব। এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে 30, 40, 50 জন যা মারা গেল বিএনপির, এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে। এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন, বিভিন্নভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন, দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন, এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে। কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন, ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন 3, 4, 5 তারিখে। সেনাপ্রধান এত কিছু, এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন, তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে। আর জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনুসও 30 জন, ইউনিসের এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা, এবং কিছু সচিব, কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা, আইজিপি, ডিআইজি, এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ, মানে ইউনুসীয় গংয়ের 30 জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে, তার কিছু নজির আপনারা হয়তো ছোটোখাটো করে দেখছেন। আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটাতে দেখেন। কত নম্বর এখন?
বিচের পরে দায়িত্ব। এই ভিডিওটাতে দেখলেন এখানে হচ্ছে কি যে জামাত যেসব ভোট সারা পৃথিবীব্যাপী বাঙালিদেরকে যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে, পোস্টাল ভোটের কথা, ওগুলো কোনোটাই আপনার 100% বিলি হয়নি। ওগুলো ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে, ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি 300 করে 3000 করেও ভোট হয়, এটা কিন্তু বিশাল ভোট। আবার জামাত কি করেছে, ঢাকার 20টা আসন, সবাই বলতে 20টা আসন, 20টা আসন না, সারা বাংলাদেশে 190টা আসনে ওরা যেই ভোটের ব্যবধান, মানে 5 থেকে 7,000 যে ভোটের ব্যবধান আছে, এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে, মানে যাতে একদম কম্পিটিশন থাকে। এরপর আছে এই 3000 করে ভোট, পোস্টাল ভোটগুলো, এগুলো যে জামাতের ফেভারে যাবে, এনসিপির ফেভারে যাবে, এবং তারাই আসলে সরকার গঠন করবে।